কাটবে ওখানে। পিয়াল বলল হ্যাঁ, আর আমরা এদিকে থেকে লোক পাঠাতে পারবো যাতে সুন্দর করে ছাদটা ওরা ডেকোরেশন করে দেয়। আরিশা বলল হ্যাঁ, আর রুহিকেও ড্রেস পাঠিয়ে দিব যেটা পরে ও ছাদে আসবে। পিয়াল বলল তারপর ইরাত ভাবিকে প্রপোজ করবে। ইরাত বলল ঠিক আছে, অনেককে ফোন করে বলছি তাই করতে, কিন্তু রুহি কোথায় আমাকে কেউ তো বলবেন। আব্দুল্লাহ বলল তোমার আশ্রমে। ইরাত সাথে সাথে দারোয়ানকে ফোন করে বলল কাউকে যেন আজ আশ্রম থেকে বের হতে না দেয়, আর ডেকোরেশনের জন্য লোকজন পাঠিয়ে দিল। আর এদিকে সুরাইয়া ফোন করে রহিমাকে শিখিয়ে দিল সবকিছু। ইরাত বলল আরিশা পিয়াল একটা হেল্প কর। পিয়াল বলল বল। ইরাত বলল রুহির জন্য একটা শাড়ি আর প্রয়োজনীয় জিনিস কিনে ওকে দিয়ে আসবি, আমি গেলে দেখা না করে থাকতে পারবো না। আরিশা বলল ঠিক আছে। ইরাত বলল এই নে ক্রেডিট কার্ড। আরিশা বলল নিব না, তোদের বিয়ের কোনো গিফটও দেইনি এখনো। ইরাত বলল আজকে না, আমি চাই আমার বউ আজকে আমার তরফ থেকে দেওয়া কোনো কিছু পড়ুক। আরিশা বলল ঠিক আছে তাহলে। বেলা 10টা বেজে গেল সব প্ল্যানিং করতে করতে। নাস্তাও বানিয়ে ফেলেছে কাজের মহিলাটা, সবাই নাস্তা করে নিল। ইরাদের গলা দিয়ে খাবার যাচ্ছে না, সবাই এটা খেয়াল করলো কিন্তু কিছুই বলল না, কারণ কারো কথাই ইরাদকে শান্তি দিতে পারবে না। তবুও ইরাদের জোরাজোরিতে সবাই নাস্তা করে নিল এবং আরিশা পিয়াল বের হয়ে গেল। ওরা ঠিক করেছে শপিং করে আশ্রমের রহিমাকে দিয়ে রুহিকে সবকিছু দেওয়া হবে। এরপর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একেবারে বিকেলে চলে যাবে ইরাদের সাথে রুহিকে আনতে। সুরাইয়া আর আব্দুল্লাহ সারা রাত ঘুমায়নি, তাদেরও রেস্ট দরকার, তারাও বাসায় যাবে এখন। বিকেলে ইরাদের সাথে রুহিকে আনতে যাবে, কারণ রুহিকে তারাও খুব আদর করেন। কিন্তু সমস্যা হচ্ছে মাহিরা, এই মেয়েটাকে আগে সুরাইয়া আদর করত খুব, তার আচরণগুলো সর্বদাই স্বার্থপর ছিল। তারপরেও ইরাদের মতো একটা স্বামী থাকার পরেও পরকীয়ার মতো একটা জঘন্য কাজ করার কারণে আব্দুল্লাহ আর সুরাইয়া দুজনের মন থেকে উঠে গেছে মেয়েটা। এখন মাহিরা ওদের জীবন থেকে দূরে থাকলেই সবাই শান্তি অনুভব করে। ইরাদ বলল দাদু দাদু আপনারাও বাসায় গিয়ে একটু বিশ্রাম করে নেন, অনেক বেলা হয়ে গেছে। সুরাইয়া বলল হ্যাঁ দাদু ভাই। আব্দুল্লাহ বলল তুমি একটু ঘুমিয়ে নাও দাদা ভাই। ইরাদ বলল জি আচ্ছা, আপনাদের অনেক বেশি কষ্ট দিয়ে ফেললাম আমি। সুরাইয়া বলল এমন কিছুই না পাগল ছেলে, আমরা আছি সব সময় তোমার জন্য। গেট থেকে বের হতে হতে সুরাইয়া বলল মাহিরাকে বলা যাবে না রুহির কথা। আব্দুল্লাহ বলল না বলবো, এখনো খোঁজ হয়নি। সুরাইয়া বলল হ্যাঁ, ওকে যদি বলা হয় তাহলে অশান্তি সৃষ্টি করবে। এদিকে মাহিরার মন অনেক খুশি সকাল থেকেই, রাতে যদিও ঠিকমতো ঘুম হয়নি তাতে কি। মাহিরা বুঝতে পারছে রুহি নামক বাধাটা বোধ হয় আর নেই ইরাদের জীবনে। ওকে পাওয়া গেলে তো দাদা দাদি সকালেই ফিরে আসতো, নিশ্চয়ই ওকে আর পাওয়া যায়নি। প্রায় 12:30টার দিকে রুহির ঘুম ভাঙলো। চোখ ডলতে ডলতে ও ঘুম থেকে উঠে চারদিকে তাকিয়ে মনে পড়ে গেল গতদিনের সবকিছু। মনের ভেতরটা আবারও ভারী হয়ে গেল। আজও বাড়ি ফিরে যাবে, সবাইকে সত্যিটা জানাতে হবে, আর ইরাদের থেকেও তো দূরে চলে যেতে হবে। রুহি ফ্রেশ হয়ে বের হলো বাথরুম থেকে। তখন নাজমা ঘরে এসে একটা হাসি দিয়ে বলল আরে দাদু উঠে গেছো? রুহি বলল জি। আচ্ছা দাদু ট্রেন স্টেশনটা কোথায়? দাদু বলল কেন? রুহি বলল আসলে আমার বাড়ি চট্টগ্রাম, আজই চলে যেতে চাচ্ছি, কিন্তু কিছু চিনি না তাই জিজ্ঞেস করছিলাম। নাজমা বলল আজকে তো যাওয়া যাবে না। রুহি বলল কেন দাদু? নাজমা বলল আমার জন্মদিন আজকে, থাকা লাগবে তোমারও। রুহি বলল হ্যাপি বার্থডে দাদু। বলে রুহি তাকে জড়িয়ে ধরে আরো বলল দাদু আজকে যাই, আমার খুব খারাপ লাগছে এই শহরে। নাজমা বলল আমি জানি, কিন্তু এই বুড়ি কয়দিন বাঁচি তার ঠিক ঠিকানা নেই, এই ছোট একটা আবদার রাখতে পারবে না? রুহি কিছুক্ষণ ভেবে থাকার জন্য রাজি হয়ে গেল। নাজমা দাদুকে দেখলে নিজের দাদুর কথা মনে পড়ে রুহির, খুব অমায়িক আর মায়াবী একজন মানুষ। নাজমা বলল আসো দাদু নাস্তা করবে। রুহি বলল খেতে ইচ্ছে করছে না। নাজমা বলল খেতে হবে, আসো এখনই। রুহি বলল নামাজটা পড়ে নেই। নাজমা বলল ঠিক আছে, দাদি নাতনি মিলে নামাজ পড়ি। রুহি মোনাজাতে খুব কান্না করলো। নাজমাও আল্লাহর কাছে বলল তাড়াতাড়ি যেন এই সরল মনের মেয়েটার সকল কষ্ট দূর হয়ে ইরাদের সাথে মিল হয়ে যায়। রুহি কোনো মতে খেয়ে উঠলো। নাজমার জোরে না খেয়ে থাকতে পারলো না। ইরাদ কি করছে এখন? ও ঠিক মতো খেয়েছে তো? মাথায় শুধু এগুলোই ঘুরছে। স্বামী সংসার সব বড়ই অদ্ভুত জিনিস, যতই দূরে থাকা হয়, স্বীকৃতি নাইবা পাওয়া হয়, তারপরেও একটা টান থাকে, অজানা একটা ভালোবাসা কাজ করে। আচ্ছা ইরাদের কি একটা বারও আমার কথা মনে পড়েছে? নাকি ভালোই আছে মাহিরাকে নিয়ে? আচ্ছা আল্লাহ পাক কি আমাকে ওর জীবনে আগে দিতে পারতো না? হয়তো আজকে আমি ওর স্ত্রী থাকতাম, মাঝে কেউ থাকতো না। আচ্ছা আমি কি ওদের মাঝে এসেছি? হ্যাঁ আমি তো। ইরাদের মনে তো আমি জায়গা করতে পারিনি, পারলে হয়তো দ্বিতীয় স্ত্রী হতাম না। বিছানার এক কোণে শুয়ে রুহি কথাগুলো ভাবছিল। প্রায় দুপুর শেষের দিকে রহিমা এসে রুহিকে জিজ্ঞেস করলো ঘুমিয়েছেন? রুহি বলল না আন্টি। রহিমা বলল উঠে নেন, রেডি হবেন না? রুহি বলল কেন? রহিমা বলল ওই যে প্রোগ্রাম আছে, মানে খালার জন্মদিন। রুহি বলল না আন্টি এভাবেই ঠিক আছে। নাজমা বলল না হবে না, আমার জন্মদিন উপলক্ষে তোমাকে সাজতেই হবে। রুহি বলল দাদু এখানে আমার কোনো জামা নেই। রহিমা বলল আমার তো আছে, দেখো এগুলো পরে নাও। রুহি বলল এগুলো কেন? রহিমা বলল পরেন। রহিমা এক প্রকার অনুরোধ করেই বলল। রুহির কাছে যথেষ্ট অবাক লাগলো রহিমার এত
সম্মান আর যত্নশীল আচরণ। তারপরেও ভাবলো হয়তো নাজমা ওকে আদর করে তাই এমন করছে। নিজের জন্য না হলেও নাজমার জন্য তৈরি হলো রুহি। গোলাপি একটা জর্জেটের শাড়ি, ঠোঁটে গোলাপি লিপস্টিক, এর বেশি কিছুই করার ইচ্ছে হচ্ছে না ওর, যদিও বেশ কিছু মেকআপ আছে ব্যাগটায়। রহিমা রুহিকে দেখে বলল, মাশাল্লাহ কত সুন্দর লাগছে, আপনি একদম পরীর মতো দেখতে। রুহি বলল, ধন্যবাদ আন্টি। আব্দুল্লাহ আর সুরাইয়াকে তৈরি হতে দেখে মাহিরা জিজ্ঞেস করলো, কোথাও যাচ্ছেন? সুরাইয়া বলল, হ্যাঁ, ইরাত তো কিছু খায়নি, ওকে খেতে দিব। আব্দুল্লাহ বলল, তুমি থাকো, আমরা আসছি। কথাগুলো কোনো মতে বলে সুরাইয়া আর আব্দুল্লাহ চলে গেল। ইরাদের প্রতীক্ষার পালা শেষ, এসে পড়েছে রুহির কাছে। বিকেলের সূর্য সোনালী বরণে আকাশে হালকা লালচে ভাব ধারণ করেছে। সুরাইয়া বলল, আমরা সবাই ভেতরে বসবো, তুমি আর রুহি একান্তে কথা বলে সব ঠিক করো, তারপরে সবাই উপরে যাবে। ইরাতকে দেখে রহিমা সালাম দিয়ে বলল, স্যার আপনি যান, আমি ম্যাডামকে পাঠাচ্ছি। ইরাত ছাদে চলে গেল। রহিমা নাজমাকে ইশারা করতে বুঝে গেল ইরাত চলে গেছে উপরে। নাজমা বলল, ছাদে কি সব ঠিকঠাক করেছো রহিমা? রহিমা বলল, আমি তো দেখি নাই, কেউ গিয়ে একটু দেখে আসবে। মামনি আপনি যাবেন? রুহি বলল, আচ্ছা ঠিক আছে, আমি দেখে আসি। রহিমা বলল, মামনি আপনি আর আইসেন না, আমরা এখনই সবাই আসতেছি, আপনি যান আগে। রুহি বলল, ঠিক আছে, তাড়াতাড়ি আসেন সবাই। রুহি উপরে এসে দেখে খুব অবাক হলো, এত সুন্দর করে সবকিছু সাজানো হয়েছে, মনে হচ্ছে বড় কোনো ডেকোরেশন এজেন্সি দিয়ে করানো হয়েছে। চোখ ধাঁধানোর সৌন্দর্য, পুরোটা লাল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। রুহি ভেতরে গিয়ে দেখলো তেমন কেউ নেই, ওই মনে হয় প্রথম এসেছে। রেলিং এর সামনে গিয়ে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। সবকিছু কত অপরূপ লাগছে, কিন্তু ওর মন ফাঁকা ফাঁকা লাগছে। আজকে ইরাত পাশে থাকলে হয়তো সব ভালো লাগতো, কিন্তু এটা তো আর সম্ভব না। ইরাতকে ছাড়া কিছুই ভালো লাগে না, তবুও মনকে মানাতে হবে। রুহি পেছন থেকে অনুভব করলো কে যেন ওকে জড়িয়ে ধরেছে। পেছনে ঘাড় করে তাকাতেই অবাক হয়ে গেল, কারণ ইরাত ওকে জড়িয়ে ধরে রেখেছে। রুহির চোখে চোখ রেখেই ইরাত বলল, ভালোবাসি ঝড়ের রাতে আগত পরি, অনেক ভালোবাসি। রুহি ইরাতকে জড়িয়ে ধরে বলল, আমিও ভালোবাসি, অনেক বেশি, অনেক। ইরাত বলল, আমাকে আপনি ফেলে চলে গেলেন এভাবে কিছু না বলে, আমি যে সহ্য করতে পারবো না, আপনি কি একটু বুঝতে পারেননি? কেন এমন করলেন আমার সাথে? আমি পাগল প্রায় হয়ে গিয়েছিলাম। রুহি বলল, কাল আপনি উনাকে বলেছিলেন ভালোবাসি, গিয়েছিলাম আপনার সাথে কথা বলার জন্য গিফটগুলো দেখার পর, এগুলো শুনে আমি আর সহ্য করতে না পেরে চলে যাই। ইরাত বলল, ওগুলো মাহিরার ফোনে রেকর্ডিং ছিল, মেসেঞ্জার থেকে ডাউনলোড করে নিয়েছিল, আমার আগের কথা ওগুলো, আর গিফট তোমার জন্য এনেছিলাম। আমি পিতা হতে পারবো না কখনো, এই অক্ষমতার জন্য আপনার প্রতি ভালোবাসাও প্রকাশ করিনি আমি। আমাকে মেনে নিলে আপনি মা হতে পারবেন না কখনো। কথাটা বলার সাথে সাথে রুহি ইরাদের মুখ চেপে ধরলো। রুহি বলল, আল্লাহ যদি এটা চায়, আপনি আমি কে অমান্য করার? বাচ্চা আল্লাহর নিয়ামত, যদি উনি দেয় তাহলে হবে, না হলে হবে না। এর কারণে কি স্বামী স্ত্রীর ভালোবাসা কমে যাবে? আমি মনে করি না। আমি আপনাকে ভালোবাসি, এর বেশি কিচ্ছু জানি না, আপনাকেই চাই আমি। রুহি কথাটা বলে ইরাদের বুকে মুখ গুজলো। ইরাদ ওকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। প্রায় অনেকক্ষণ এভাবে থাকার পর ইরাদ বলল, আমাকে রেখে যাবেন না আর কখনো? রুহি বলল, না, আর কোনোদিন যাব না। ইরাদ বলল, ডান হাতটা দিন। ইরাদ রুহিকে একটা সুন্দর আংটি পরিয়ে দিল ডায়মন্ডের, বলল, আমাদের ভালোবাসার স্মৃতি এটা, সব সময় হাতে পরে থাকবেন। রুহি নিজের হাতে একদম প্লেন একটা পাতলা গোল্ডের রিং খুলে ইরাদকে পরিয়ে দিয়ে বলল, আর এটা আপনার, আমার দাদা আমাকে দিয়েছিল এটা, উনি পরতেন সব সময়, আজ আপনাকে আমি এটা দিলাম, কখনো খুলবেন না। ইরাদ মিষ্টি করে হেসে রুহিকে বলল, আচ্ছা আসেন, এখন কেক কাটি। এরপর সবাই উপরে আসলো। রুহি কেক আর বাকি সবকিছু দেখে অবাক, ইরাদ এত কিছু ওর জন্য করেছে। সবাই জানতো এসব কিছু, ভীষণ লজ্জা লাগছে ওর। রাত পর্যন্ত ওরা আশ্রমে রইল। সবাই ইরাদকে কত ভালোবাসে। রুহির অনেক ভালো লাগছে সবকিছু। একেবারে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ পরে ওরা বাড়ির উদ্দেশ্যে চলে যাবে। এমন সময় মাহিরা এসে হাজির। সুরাইয়ার ল্যান্ডলাইনে টুনিকে আরিশা ফোন করেছিল ওদের সাথে এসে হেল্প করার জন্য, ইরাদ আর রুহির বাসর সাজানোর জন্য। এমন সময় মাহিরা কথাগুলো শুনে ফেলে আর টুনিকে জোর করে জেনে নেয় ওরা কোথায় আছে। মাহিরা বলল, ইরাদ, ফাইনালি এই মেয়েকে খুঁজে বের করে ফেলেছো? এই মেয়ে, তুমি যাওয়ার আর কোনো জায়গা পাওনি? আমার হাজবেন্ডের কাছে আসছো কেন? ইরাদ বলল, রুহিকে নিয়ে একটা কথাও না মাহিরা, তুমি চলে যাও, আমাদেরকে আমাদের মতো থাকতে দাও। মাহিরা বলল, যাব না, তুমি শুধু আমার, তোমার ওপরে একমাত্র আমার অধিকার। রুহি বলল, ছিলেন, উনি আপনার ছিলেন ততদিন যতদিন আপনি তাকে ডিভোর্স দেননি, এখন আমার স্বামী উনি। মাহিরা বলল, মানি না এই বিয়ে, বললেই হয়ে যাবে? রুহি বলল, হ্যাঁ বললেই হবে না, ঠিক বলেছেন, কাগজ কথা বলবে, আপনার আর উনার ডিভোর্স পেপার কথা বলবে।
এবার মাহিরা ইরাদের সামনে গেল। এক ঝটকায় ওকে জড়িয়ে ধরতে যাবে এমন সময় রুহি এসে মাঝে দাঁড়ায়। রুহি বলল, আমার স্বামীর সাথে পরনারীর মেলামেশা আমার পছন্দ না একদমই। কিছু বলার থাকলে দূর থেকে বলেন। রুহির এমন উত্তরে সেখানে থাকা প্রত্যেকের ভালো লাগলো যে এত জঘন্য একটা কাজ করেছে। এতদিন কোনো মর্ম দেয়নি এমন একটা স্বামীর। যখন ইরাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল তখন সে অন্যজনের সাথে অবৈধ সম্পর্কে আবদ্ধ ছিল, আর সে আজ এসেছে ইরাদের কাছে ফিরতে। এমন মানুষ কখনোই ক্ষমার যোগ্য না। মাহিরা করুণ হয়ে ইরাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমি ভুল করেছি মানি, কিন্তু আমার কষ্টে কি তোমার একটু কষ্ট হচ্ছে না ইরাদ? এত কঠিন কবে থেকে হলে তুমি ছাড়া আমার আর কোনো উপায় নেই ইরাদ। আমাকে কেউ তাদের কাছে রাখতে চাচ্ছে না। তামিম বলেছে আমি চরিত্রহীনা। মা বাবা আমাকে রাখলে আমার কারণে নাকি তাদের মান সম্মান শেষ হয়ে যাবে, তাই তারাও বলেছে কখনো যেন ফিরে না যাই। তুমি না রাখলে আমি কোথায় যাব? আমাকে একটা সুযোগ দাও ইরাদ। আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করব তোমাকে খুশি রাখার। রুহি এবার কিছু বলল না। ও চাচ্ছে ইরাদের মন থেকে যা আসে ও যেন তাই বলে। রুহি শুধু ইরাদের চোখের দিকে তাকিয়ে রইল। ইরাদ বলল, মাহিরা তোমার জন্য আমার খারাপ লাগছে, কিন্তু ভালোবাসাটা এখন আর নেই, কারণ পুরোটা তুমি নিজের হাতে শেষ করে দিয়েছো। আর আমার প্রতি তোমার কোনো অধিকার নেই। না আছে আমার ভালোবাসার প্রতি। অধিকার জিনিসটা কখনো আপেক্ষিক থাকে না, কিন্তু আমরা একটা সম্পর্ক নষ্ট করে দিয়ে তাকে শেষ করে দেই। আমার প্রতি এখন তোমার আর কোনো অধিকার নেই। রুহি বলল, আপু একটা কথা বলি, সামনের পথ চলায় হয়তো কাজে আসবে আপনার। যতদিন একটা সম্পর্ক থাকে ঠিক ততদিন অধিকার থাকে। আপনি নিজের জায়গা ছেড়ে গেলে সেখানে অন্য কেউ আসবে এবং অধিকারটা তখন তার হয়ে যাবে। এটা আমার কথা না, এটা দুনিয়ার নিয়ম। মাহিরা বলল, ইরাদ এটাই তোমার শেষ কথা? ইরাদ বলল, হ্যাঁ, আশা করব তুমি আমাদের জীবন থেকে দূরে চলে যাবে। মাহিরা বলল, আমার যাওয়ার সত্যি কোনো জায়গা নেই। সুরাইয়া বলল, মাহিরা এখন এটা ইরাদের দেখার বিষয় না। তোমার কথাগুলো খারাপ লাগলেও এটাই সত্যি। মাহিরা বলল, তাহলে আমি চলে যাব? রুহি ইরাদের দিকে তাকিয়ে বলল, 10,000 টাকা দেন। ইরাদ ওকে দেওয়ার পরে সেটা রুহি মাহিরার হাতে দিয়ে বলল, আপু এটা নিয়ে যান, এর বেশি কিছু করতে পারছি না আমরা, আর আশা করছি আপনি আমাদের জীবনে ফিরে আসবেন না কোনোদিন। মাহিরার খুব কষ্ট হচ্ছে। একটা সময় ও রুহির জায়গায় ছিল, কষ্টে এটা নিতে ইচ্ছা করছে না, কিন্তু এই টাকার ওর অনেক দরকার। তাই ও টাকাটা নিয়ে চলে গেল এক অজানা গন্তব্যের দিকে। আজকে ও বাড়িঘর ছাড়া, না কারো স্ত্রী, না কারো মেয়ে, না কারো প্রেমিকা। নিজের দোষেই আজ ওর এমন পরিণতি। একটু পরে সবাই বাড়িতে চলে আসলো। রুহি বেডরুমে এসে অবাক হয়ে গেল, কারণ ওর আর ইরাদের বড় একটা ছবি বিছানার উপরের দিকটায় লাগানো হয়েছে। পুরো ঘরটা বেলি গোলাপ আর রজনীগন্ধা দিয়ে সাজানো হয়েছে। খুবই মনোমুগ্ধকর পরিবেশ। আজকের আমেজটাই যেন বলছে আজ ভালোবাসার রাত। রুহি বারান্দায় দাঁড়িয়ে আছে। ইরাদ ঘরে এসে রুহিকে পেছন থেকে জড়িয়ে ধরলো। এতে রুহির পুরো শরীরে যেন এক প্রকার বিদ্যুৎ প্রবাহিত হয়ে গেল। ইরাদ ওকে আস্তে করে নিজের দিকে ঘুরিয়ে নিল। রুহি লজ্জায় ওকে ছাড়িয়ে ঘরের ভেতরে যেতে চাইলো। তখন ইরাদ ওর হাত ধরে ফেললো। কাছে টেনে নিয়ে হাত দুটো নিজের হাতে নিয়ে চোখে চোখ রেখে বলল, আপনি যতদিন না চাইবেন ততদিন কিছু করব না, যতটা ইচ্ছে সময় নিতে পারেন। রুহি ইরাদের চোখের দিকে তাকিয়ে রইল। কি সুন্দর হাসি এই লোকটার, দেখলে শুধু দেখতেই ইচ্ছে করে। এখন তো কোনো বাধা নেই, এখন এই মানুষটাকে ভালোবাসাই যায়, খুব করে ভালোবাসা যায়। রুহি এবার ইরাদের হাত দুটো নিজের কোমরে দিয়ে ওর গলা জড়িয়ে ধরে চোখে চোখ রেখে ঠোঁটে ঠোঁট জোড়া আলতো করে গুজে দিল। ইরাদ অনেকটা অবাক হয়ে গেল, কিন্তু ভালো লাগছে। ভালোবাসার গভীরতায় ডুবে যেতে উভয়ের হৃদস্পন্দন বেড়ে গেছে। রুহি কিছুক্ষণ পরে ইরাদের ঠোঁট ছেড়ে বলল, এতটা ভালো হওয়াও কিন্তু ভালো না। কথাটার অর্থ ইরাদের বুঝতে বাকি নেই। একটা সুন্দর হাসি দিয়ে রুহিকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। ইরাদ বলল, একটু খারাপ হওয়াই যায় তাহলে? রুহি লজ্জায় বিছানায় মুখ গুজে দিল। এরপরে বাকিটা ইতিহাস। ভালোবাসার গভীরতায় ডুবে যাচ্ছে ওরা। যতটা সম্ভব অতটা দিয়েই আজ একে অপরকে আপন করে নিচ্ছে ওরা। ইরাদের ক্ষতবিক্ষত মনটায় এক রাশ সুখ আর শান্তি নিয়ে এসেছে ওর ঝড়ের রাতে আগত পরি। আজকে ভালোবাসায় কোনো বাধা নেই। আজ আছে পুরোপুরি অধিকার, আছে ভালোবাসা, আছে পূর্ণতা, আছে বৈধতা।